এরপর আমরা পরের প্রশ্নে আলোচনা চলে যাই আমাদের 8 নম্বর প্রশ্নে। 8 নম্বর যাওয়ার আগে আপনাদের 7 নম্বর প্রশ্নে আমি আরেকটা জিনিস আপনাদের বলে দিতে চাই। সেটা হচ্ছে কি, যে এই প্রশ্নটির যদি ভেরিয়েন্ট একটু চেঞ্জ হয়, চেঞ্জ বলতে আপনার কিরকম বলতে চাইছি, ধরুন আপনাকে বললো যে 4টে দেওয়া আছে, তখন কিন্তু বলবে, তখন মাঝেরটিতে বলবে না, হয়তো বলবে দ্বিতীয় বা তৃতীয়। যে সংখ্যাটা কাউন্ট করতে বলবে সেটাকে আপনি তখন ইন ধরবেন। ধরুন বলা হলো যে দ্বিতীয় সংখ্যাটি কত বের করুন, তখন প্রথমেরটা আপনার ওই দ্বিতীয় সংখ্যাটাকে এন ধরলেন, তাহলে তার আগেরটা কি হবে, n-2 হবে, আর পরেরটা কি হবে, n+2 হবে, এবং তারপরেরটা কি হবে বলুন তো, n+4 হবে। কিন্তু এইভাবে 4টে হবে, তারপরে সেগুলোকে যোগ করে যা যোগফল দেওয়া থাকবে সে একেবারে সোজা ভাবে আনসারটা করবেন সমাধানের মতন করে, একেবারে 7 নম্বরটার প্রশ্ন তাহলে উত্তর, মানে এই জাতীয় প্রশ্ন যেমনই প্রশ্ন আসুক না কেন আপনি সেগুলো তখন আনসার দিতে পারবেন কিন্তু। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। আমাদের 8 নম্বর প্রশ্ন, এখানে কি বলেছে দেখুন, যে শ্রেণীকক্ষে গণিতের ফরমেটিভ অ্যাসেসমেন্টের জন্য নিম্নলিখিত কোনটি সর্বাপেক্ষা কম গুরুত্বপূর্ণ। পয়েন্ট অফ নোটেড, অ্যাসেসমেন্টটা কি ধরনের অ্যাসেসমেন্ট বলেছে বলুন তো, ফরমেটিভ অ্যাসেসমেন্টের কথা বলা হয়েছে। কিন্তু কোনটি কম গুরুত্বপূর্ণ, শিক্ষার্থীদের ধারণাগত বোধ শক্তিকে শনাক্ত করা, অর্থাৎ তাদের কম্প্রিহেনশন জিনিসটা তৈরি হয়েছে কি হয়নি সেটা শনাক্ত করা, শিক্ষার্থীদের ধারণাগত ভুলগুলোকে চিহ্নিত করা, যদি কেউ সেই লার্নিং চলাকালীন কোনো কিছু ধারণাগত দিক থেকে তাদের ভুল হয়ে থাকে সেটাকে আইডেন্টিফাই করা, নাকি শিক্ষার্থীদের ক্রমবর্ধমান মূল্যায়ন করা এবং তাদেরকে র্যাঙ্কিং করা, নাকি তাদের কন্টিনিউয়াসলি তাদেরকে আমরা ইভালুয়েশন করছি এবং তাদেরকে র্যাঙ্ক করছি কে কিভাবে কোন র্যাঙ্কে আসছে, নাকি নির্দেশনামূলক কার্যাবলীর সময় শিক্ষার্থীদের প্রগতিকে চেক করা, যা কিছু ইনস্ট্রাকশনাল অ্যাক্টিভিটি দেওয়া হবে তখন শিক্ষার্থীরা কে কিরকম প্রোগ্রেস করছে সেটাকে চেক করা, কোনটি মানে ফরমেটিভ অ্যাসেসমেন্টটা কিন্তু এখানে বলা হয় যে কম গুরুত্বপূর্ণ। ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে, দেখুন অ্যাসেসমেন্ট দু রকমের হয়ে থাকে কিন্তু, ফরমেটিভ এবং সামেটিভ। র্যাঙ্কিং এর কথাটা যখন আসছে, র্যাঙ্কিং কেবলমাত্র আপনার সামেটিভ অ্যাসেসমেন্টের পরেই হয় কিন্তু, যদিও বর্তমানে গ্রেডেশন হয়, র্যাঙ্কিং জিনিসটা করা হয় না, কিন্তু র্যাঙ্কিং কথাটা ফরমেটিভ অ্যাসেসমেন্টের সঙ্গে যুক্ত নয় কিন্তু। ওকে, তাই সঠিক উত্তর আমাদের এখানে হয়ে যাবে অপশন সি, এটা সর্বাপেক্ষা কম গুরুত্বপূর্ণ। বলতে পারেন যে একেবারেই করা যাবে না এটা, কারণ এটা সামেটিভের অংশ, ফরমেটিভের নয় কিন্তু। বাকি যে 3টে আছে এগুলো কিন্তু আপনার ফরমেটিভ অ্যাসেসমেন্টেরই এক একটা করে উপযোগিতা হিসাবে আপনি ভাবতে পারেন কিন্তু। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই আমাদের 9 নম্বর প্রশ্নে। কি বলেছে দেখুন, যে দৃষ্টিগতভাবে অক্ষম শিক্ষার্থীদের গণিতে উৎসাহ বৃদ্ধির জন্য আপনি কি করবেন। যারা দৃষ্টিগতভাবে অক্ষম কিন্তু, অর্থাৎ যাদের ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট আছে, কিন্তু হতে পারে সে কম দেখতে পায়, কেউ একেবারে দেখতে পায় না, এইরকম যে সমস্ত শিক্ষার্থী, তাদের জন্য এজ এ টিচার তাদের উৎসাহ বৃদ্ধির জন্য আপনি তাদের কি করবেন এজ এ টিচার হিসেবে। অপশনগুলো দেখুন, তাদেরকে বিশেষ শিক্ষক শিক্ষিকা, যে স্পেশাল এডুকেটর থাকে না, তাদের কাছে পাঠিয়ে দেবেন। প্রতিভাবান যে সমস্ত শিক্ষার্থী আছে, যারা গিফটেড চিলড্রেন আছে, তাদের সঙ্গে তাদের গ্রুপ বানাবেন, একটা দলগতভাবে বানাবেন, নাকি কোনো বিকল্প শিক্ষণ এবং অ্যাসেসমেন্টের কৌশল তৈরি করবেন, নাকি তাদের জন্য কোনো আপনি একটা আলাদা স্ট্র্যাটেজি, আলাদা টিচিং মেথড আপনি তৈরি করবেন, নাকি যেসব মানুষজন গণিতে ততটা ভালো নয় তাদেরকে আমন্ত্রণ করবেন। অপশন ডিতে দেওয়া হয়েছে এই উদ্দেশ্য নিয়ে যে দেখো তুমি গণিতে খুব কম পারছো, তো চিন্তা করো না, এরকম আরো অনেক মানুষ আছে, সেটা কিন্তু কখনোই যাবে না। এই অপশন ডিতে তো কখনোই উৎসাহ বৃদ্ধির কথাটা বলেইনি কিন্তু, তাই অপশন ডিটা প্রথমেই ক্রস হয়ে যাবে, বাদ হয়ে যাবে, কারণ এখানে কিন্তু উৎসাহ বৃদ্ধির কথা বলা নেই, কিন্তু আমাদের এখানে উৎসাহ বৃদ্ধির কথা বলা হয়েছে। অপশন এটাও বাদ যাবে, কারণ অপশন এটা কিন্তু ইনক্লুসিভ এডুকেশনের যে মানে ইনক্লুসিভ এডুকেশনের যে সব ইনসাইটস বা ইনক্লুসিভ এডুকেশনের যে সমস্ত নির্দেশনাবলীগুলো আছে সেগুলোকে কিন্তু এটা ফুলফিল করছে না। ইনক্লুসিভ এডুকেশনে কি বলে, সকলকে নিয়ে রাখতে হবে কিন্তু। অপশন বি যাও হবে না, কারণ এতে উৎসাহ বৃদ্ধি হবে না, বই কিছুটা কমবে কিন্তু, কারণ প্রতিভাবান শিক্ষার্থীরা অনেক বেশি করে বলতে পারবে, তারা কিছু সেখানে পার্টিসিপেট করতেই পারবে না কিন্তু। তাহলে একমাত্র এজ এ টিচার হিসেবে যখন আপনার কাজের কথা বলা হয়েছে, অপশন সিটাই কিন্তু সঠিক উত্তর হবে, কারণ এজ এ টিচার হিসেবে আপনি তাদের জন্য কোনো বিকল্প শিক্ষণ কৌশল বা অ্যাসেসমেন্টের কৌশল আপনি তৈরি করবেন। অপশন সি ইজ দ্য রাইট আনসার। এখানে একটা জিনিস বলে রাখি, অনেক সময় প্রশ্ন আছে যে দৃষ্টিগতভাবে অক্ষম শিক্ষার্থীরা কোন ইন্দ্রিয়ের সাহায্যে শিক্ষা লাভ করে। যদি বলা হয় অনেকে বলবেন যে শুনে, কিন্তু অ্যাকচুয়ালি মাথায় রাখবেন দৃষ্টিহীন শিক্ষার্থীর জন্য কিন্তু ব্রেল মেথড আছে। ব্রেল মেথডটা হাতে টাচ করে করে হয় কিন্তু, তাই স্পর্শ বা টাচ এই যে ইন্দ্রিয়টা আছে তার সাহায্যে দৃষ্টিগতভাবে অক্ষম শিক্ষার্থীরা কিন্তু আপনার শিক্ষা লাভ করে থাকে। ওকে, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। 31 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত। দেখুন প্রশ্নটি সোজা, কিন্তু প্রশ্নটি একটু আলাদা হলে আনসার কিরকম হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্ট অফ অল আইডেন্টিফাই করি 31 থেকে বলেছে 60 পর্যন্ত, তো 31 তো নিজেই একটা মৌলিক সংখ্যা। 31-এর পরে 33 হয় না, 35ও নয়, কিন্তু 37 মৌলিক সংখ্যা। 37-এর পর 39 মৌলিক সংখ্যা নয়, কিন্তু 41 মৌলিক সংখ্যা। আপনার 43 হচ্ছে মৌলিক সংখ্যা,
45 নয় কিন্তু, কারণ 5 9 45 হয় নাকি। তারপরে হয়ে যায় 47 মৌলিক সংখ্যা। 49 নয় কিন্তু, 49-এর পরে বিজোড় সংখ্যা গেছে 51, 51 মৌলিক সংখ্যা নয়, কারণ 3 17 51 হয়। 53 একটি মৌলিক সংখ্যা, 53 পর 55 57 এগুলো মৌলিক সংখ্যা নয় কিন্তু। তারপর আছে 59, সেটা কিন্তু মৌলিক সংখ্যা। এদের যোগফল বলেছে, সিম্পল জিনিস। 9 আর 3 12, 12 আর 7 19, 19 আর 3 হচ্ছে 22, 23 24, 24 আর 7 31 এর 1 হাতে থাকে 3। ওকে, 5 5 এ 10 আর এখানে 3 4 এ 12, 12 আর 10 হচ্ছে কিন্তু 22, 22 আর এখানে 6 হচ্ছে 28, 28 আর এখানে 3 হচ্ছে কিন্তু 31 কিন্তু 311। তাহলে যোগফল কি হবে? 311। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা সোজা হলো। কিন্তু প্রশ্নটি যদি থাকতো যে 31 এবং 60 এর মধ্যে থাকা যে মৌলিক সংখ্যাগুলো তাদের মধ্যে যোগ করুন, পর্যন্ত না বলে 31 এবং 60 এর মধ্যে থাকা, ওকে, যদি বলা হতো তখন মধ্যে থাকা মৌলিক সংখ্যাগুলো যোগ করুন, তখন কিন্তু 31টা বাদ যেত কিন্তু। তখন অনেকেই এই প্রশ্নটা থেকেও বলবেন যে 31 থেকে 60 পর্যন্ত, তাহলে 31 তারিখে আমি কাউন্টিং করব, এই জিনিসটা ধন্দের মধ্যে আসে কিন্তু। তো এই প্রশ্নটা দেখে কিন্তু আনসার করবেন। এই প্রশ্নটি আপাত দৃষ্টিতে সোজা মনে হলেও এক্সাম হলে একটা যে এক্সাম ফিয়ার বা একটা টেনশন বা নার্ভাসনেস কাজ করে না, তখন কিন্তু আমরা ভুল করে আসি কিন্তু। ওকে, আর এগুলোর জন্য কিন্তু অনেকেই ভাবেন যে কিছু শর্টকাট মেথড অ্যাপ্লাই করব, ওই মাইন্ডসেটটাকেই ফেলে দিন। শর্টকাট নয়, ফান্ডামেন্টালস এর উপর বেশি জোর দিন কিন্তু। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন চলে যায় 11 নম্বর প্রশ্নে। শিক্ষার্থীরা গণিতে ভাগ সম্পর্কিত সমস্যা সমাধানে অসুবিধা বোধ করে, কেন করে? শিক্ষার্থীরা যখন গণিতে ভাগ সম্পর্কিত সমস্যা সমাধান করতে যায়, তারা কিছুটা অসুবিধা বোধ করে, কেন করে? কেন শিক্ষার্থীরা ভাগের চিহ্ন পছন্দ করে না। আচ্ছা, এটা কি কখনো আনসার হতে পারে? কখনোই এটা হতে পারে না। পছন্দ করে না, এটার জন্য ভাগ সম্পর্কে সমস্যা হতে পারে না। ভাগের সমস্যার কোনো ব্যবহারিক উপযোগিতা নেই। আচ্ছা, ভাগের সমস্যা কি কোনো অ্যাপ্লাইড জিনিস নেই? প্রতিনিয়ত এসে তো আপনাকে বলা হবে যে আমরা 15টা আম এনেছি, 3 জনের মধ্যে ভাগ করে দাও, কি হবে? তো সেই কারণে বলতে ব্যবহারিক উপযোগিতা নেই এটা বলা যাবে না, তাহলে এই আনসারটাও হবে না কিন্তু। ভাগ সম্পর্কিত সমস্যার কোনো অপ্রথাগত পদ্ধতি নেই। ইনফর্মাল মেথড বলতে কি, ইনফর্মাল মেথড কিছু নেই, অর্থাৎ যেগুলো ক্লাসরুমে শেখানো হয় তার বাইরে কোনো অন্যরকম পদ্ধতি ভাগ করা যায় না, এটাও কিন্তু কোনো সমস্যার জন্য হতে পারে না কিন্তু। কিন্তু অপশন ডিটা খেয়াল করে দেখুন কি বলেছে, ভাগ সম্পর্কিত সমস্যা সমাধানের জন্য শিক্ষার্থীদেরকে যোগ বিয়োগ এবং গুণের ধারণা একই সঙ্গে ব্যবহার করতে হয়। যেহেতু সমস্ত রকমের যোগ বিয়োগ গুণের ধারণা একসঙ্গে ব্যবহার করতে হয়, সেই কারণেই অনেক শিক্ষার্থী ভাগের জন্য কিন্তু সমস্যায় পড়ে কিন্তু। তাই সঠিক উত্তরটি হবে কি না, ভাগ সম্পর্কিত সমস্যার সমাধানে অসুবিধা বোধ করার কারণ হচ্ছে না, ভাগ সম্পর্কিত সমস্যার সমাধানের জন্য তাদেরকে যোগ বিয়োগ এবং গুণের ধারণাকে একসঙ্গে ব্যবহার করতে হয়, এই কারণে তারা কিন্তু সমস্যায় বা অসুবিধা একটু বোধ করে তারা। ওকে, নেক্সট 12 নম্বর প্রশ্নে চলে যায়। একটি 8 মিটার লম্বা আপনার 70 সেন্টিমিটার প্রশস্ত এবং 40 সেন্টিমিটার পুরু কাঠের ব্লক থেকে 2 মিটার বাই 35 সেন্টিমিটার বাই 8 সেন্টিমিটার মাপের কতগুলো তক্তা বা কাঠের যে প্লেট হয় না, যেগুলোকে আমরা পাটা বলে থাকি অনেক জায়গায়, অ্যাকচুয়ালি তক্তা বলা সেটাকে, বানানো যাবে কতগুলো? এই জাতীয় প্রশ্নগুলোর একটা কমন সিম্পল কি, যে বড় জিনিস থেকে অনেকগুলো যদি ছোট জিনিস বানাতে হয়, তাহলে বড় জিনিসের আয়তন ডিভাইডেড বাই ছোট জিনিসের আয়তন, এটা করতে হয়। তো মনে রাখতে হবে উভয় ক্ষেত্রে যেন ইউনিটটা একই থাকে, অর্থাৎ অ্যাকচুয়াল ফর্মুলাটা এখানে কি না, ভলিউম অফ দ্য বিগ থিং, বিগ অবজেক্ট, ওকে, মানে বড় বড় জিনিসের ভলিউম, আর আছে হচ্ছে ভলিউম অফ দ্য স্মল অবজেক্ট, কিন্তু যারা ছোট যে সমস্ত জিনিসগুলো পরে আসে তাদের কিন্তু এই ফর্মুলাটা করলেই আপনি এখান থেকে সংখ্যার পরিমাণটা বের করতে পারবেন। অনেক সময় এগুলো কিন্তু মিলে যায়, অর্থাৎ একটা কমপ্লিট সংখ্যা আপনি পাবেন, পূর্ণ সংখ্যা পাবেন, কিন্তু কখনো কখনো কিছু অংশ বাদ থেকে যায় কিন্তু। সেগুলো পরীক্ষকরা ইচ্ছাকৃতভাবে যেহেতু প্রশ্ন দেয়, যাতে শিক্ষার্থীরা একটু পরীক্ষার হলে কিন্তু মানে মানে কি বলবো, ঘাবড়ে যায়, কারণ একটা প্রি কনসেপশন নিয়ে বা প্রি প্রাসেপশন নিয়ে আমরা যাই যে এই জাতীয় প্রশ্নগুলোর উত্তর সবসময় একটা পূর্ণ সংখ্যায় আমরা পাবো কিন্তু। ওকে, সেক্ষেত্রে যেটা ভাগশেষ থাকবে সেটা বাদ দিয়ে যেটা ভাগফল থাকবে সেটাই তখন আনসার হবে কিন্তু। ওকে, মনে রাখতে হবে উভয় ক্ষেত্রে যেন আমাদের ইউনিটটা কিন্তু একই রকম যেন হয়। ওকে, ইউনিট যেন আমাদের একই রকমের যেন হয়, এটা সবসময় মনে রাখতে হবে কিন্তু। তাহলে দেখুন এখানে এইগুলো কাঠের তক্তা বা কাঠের ব্লক হয়েছে, এগুলো কি, এগুলো হচ্ছে আয়তঘন। আয়তঘনের মানে আয়তনের ফর্মুলা কি হয়, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। খেয়াল করুন মিটার আছে সেন্টিমিটার আছে, এখানেও মিটার আছে সেন্টিমিটার আছে, তাহলে কিন্তু আমরা আপনার সেগুলোকে সেন্টিমিটারে কনভার্ট করবো, এটা সবসময় মাথায় রাখবেন। যেটা ছোট ইউনিট সেখানে কনভার্ট করে নিয়ে আসার চেষ্টা করবেন কিন্তু। মিটারকে সেন্টিমিটারে করতে গেলে আমাদেরকে 100 গুণ করতে হয়, তাহলে 800 গুণিত 70 গুণিত 40 কিন্তু। ওকে, নেক্সট ছোটটা কি 2 মিটার, মানে আপনি এখানে পেয়ে গেলেন 200 গুণিত 35 গুণিত 8 সেন্টিমিটার কিন্তু। ওকে, এরপর এটাকে ক্যালকুলেশন করুন, এখানে শূন্য কাটা গেল, এখান থেকে আমরা পেলাম 4
এখানে 35 দুগুণে হয়ে যাবে আমাদের 70, আর 5 8 হবে 40, 5 দুগুণে 10 আর 4 10 40। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কিন্তু অপশন সি। ওকে, তো অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যায় আমাদের 13 নম্বর প্রশ্নে। 13 নম্বর প্রশ্নটি গুরুত্বপূর্ণ। কি বলেছে দেখুন, যে একজন শিশু নিম্নলিখিত সমস্যাটি সমাধান করেছে। এই সমস্যাটা সে সেইভাবে সমাধান করেছে, অর্থাৎ তাকে সমস্যা দেওয়া হয়েছিল 1 এর 2 যুক্ত 1 এর 3 এই যোগফলটা করো। সে কি করেছে, এটাকে যোগ করে 2 করে দিয়েছে, এটাকে যোগ করে 5, এই 2 5 সে এই সমাধানটি করেছে। এখন প্রশ্নটা হলো, এই সমাধানটি থেকে আপনি শিশুটি সম্পর্কে কোন বিবৃতিটি করবেন, মানে শিশু সম্পর্কে যে বিবৃতি চারটা দেওয়া আছে তার মধ্যে কোনটা ঠিক। দেখুন, প্রথমে শিশুটি লসাগু করতে জানে না। দ্বিতীয়টা কি আছে, শিশুটি সংখ্যা রেখায় ভগ্নাংশকে কিভাবে বসাতে হয় সেটা জানে না তারা। ওকে, সিতে বলা আছে শিশুটি স্বাভাবিক সংখ্যার যোগের ধারণাকে ভগ্নাংশের যোগের ধারণা পর্যন্ত সে প্রসারিত করেছে। চারে বলা হয়েছে শিশুটি সংখ্যার যোগ করতে জানে না। কোনটি সঠিক উত্তর হবে? খেয়াল করে দেখুন, কখনো যদি আপনাকে কোনো একটা শিশু সম্পর্কে আপনার মতামত দিতে জানা হয়, বা একটা শিশু সম্পর্কে আপনার কোনো একটা মানে কি বলবো বিবৃতিতে বলা হয়, কখনোই এমন কোনো বিবৃতি দেওয়া উচিত নয় যেখানে শিশুটাকে একটা নেতিবাচক দিক থেকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। ওকে, সেই জিনিসটা করা উচিত নয়। কিন্তু আপনারা দেখবেন বর্তমানে প্রতিবন্ধী শব্দটা ব্যবহার করা হয় না, পরিবর্তে বিশেষ সক্ষমতা সম্পন্ন বলা হয়। কিন্তু মানে নেগেটিভ জিনিসটা কিন্তু কখনোই ইউজ করা যাবে না। তো সেই হিসাবে কিন্তু এই জিনিসটা এগুলো করা যাবে না। কিন্তু অপশন সিটা হবে। কেন বলুন তো? কারণ শিশুটি কিভাবে করেছে, 1 আর 1 2 করেছে, আর 2 আর 3 5 করেছে। অর্থাৎ সাধারণ যে স্বাভাবিক সংখ্যার যে যোগের ধারণা আছে সেটাকে সে ভগ্নাংশের যোগের ধারণা পর্যন্ত সে প্রসারিত করেছে, অর্থাৎ ওই ধারণাটাকেই সে সেখানে নিয়ে গেছে কিন্তু। ওকে, তাই সঠিক উত্তর এক্ষেত্রে হবে আমাদের অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যায়। নিম্নলিখিত কোন প্রজ্ঞামূলক দক্ষতার ফলে শিক্ষার্থীরা কোনো আকারকে চিনতে পারে এবং তাদের বৈশিষ্ট্য ও গুণবত্তার মাধ্যমে সেগুলোকে দলগত করতে পারে, অর্থাৎ গ্রুপিং করতে পারে? কোন প্রজ্ঞামূলক দক্ষতার ফলে? ক্রমবিন্যাস বা সিরিয়াসন, সংরক্ষণ বা কনজারভেশন, বিয়োজন বা ডিকম্পোজিশন, নাকি শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন? কিসের ফলে হয়? দেখুন, আমি প্রতিটা জিনিস এখানে আলোচনা করেছি আপনাদের। তার আগে আনসারটা আপনাদের বলে দিই। একটা বিশেষ ক্ষমতা, যদি কোনো শিশুর একটা বিশেষ ক্ষমতা থাকে, কোন ক্ষমতা না, যে ক্ষমতায় কোনো একটা নির্দিষ্ট পার্টিকুলার অবজেক্টকে সে আইডেন্টিফাই করতে পারবে এবং সেই অবজেক্টের যা কিছু বৈশিষ্ট্য আছে তার ভিত্তিতে সেগুলোকে সে নির্দিষ্টভাবে কোনো একটা গ্রুপিং এ যদি করতে পারে বা ক্লাসিফাই করতে পারে, তখন সেই অ্যাবিলিটিটাকে বলা হয় ক্লাসিফিকেশন স্কিল বা ক্লাসিফিকেশন অ্যাবিলিটি বলা হয়, বা শ্রেণীবিন্যাস বলা হয়। সেটাকে আমরা কি বলবো? শ্রেণীবিন্যাস। এখন স্বভাবতই প্রশ্ন হবে, তাহলে ক্রমবিন্যাস কি, সংরক্ষণ কোন জিনিসটা, বিয়োজন কোন জিনিসটা? কারণ যদি এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে তখন আনসার কি করে দেবো? তার জন্য এই স্লাইডটা আমরা বানিয়েছি, এখানে জিনিসটা আপনি বুঝতে পারবেন কিন্তু। ওকে, দেখুন। ওকে, হ্যাঁ, যে বিষয়টা প্রথমেই দেখুন ক্লাসিফিকেশনের কথা বলা হয়েছে। ক্লাসিফিকেশনে কি করে? শিক্ষার্থীদেরকে আকৃতিগুলো একত্রে গোষ্ঠীভূত করতে সাহায্য করে, যেগুলোর সাধারণ বৈশিষ্ট্য একই। যে ত্রিভুজগুলোর 3টে বাহু আছে, একই বৈশিষ্ট্য, তাহলে এগুলো ত্রিভুজের আন্ডারে ফেলবে। এগুলো 4টে বাহু এবং সমকোণ আছে, এগুলো আয়তক্ষেত্রের আকারে চলে যাবে, এইভাবে কিন্তু। অর্থাৎ নির্দিষ্টভাবে যদি সে গ্রুপিং করতে পারে সেটাকে ক্লাসিফিকেশন বলা হয়। ওকে, ক্লাসিফিকেশনের ক্ষেত্রে কি হয় না, এই দক্ষতাটা তাদেরকে যৌক্তিক চিন্তা ভাবনা এবং জ্যামিতিক ধারণা বোঝার ভিত্তি করে তোলে কিন্তু। ওকে, আপনার ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে বলা হচ্ছে বা যে এই যে ক্লাসিফিকেশনের যে অ্যাবিলিটি আছে সেটা কি করে, তাদের যে দক্ষতা যৌক্তিক যে চিন্তা ভাবনা আছে, একটা অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং সেটা, এবং একই সঙ্গে জ্যামিতিক ধারণাগুলোকে বোঝা, এই জিনিসগুলোকে তারা কিন্তু ভিত্তিকটা গড়ে তুলবে কিন্তু। ওকে, নেক্সট সেরিয়েশন আছে বা ক্রমবিন্যাস। ক্রমবিন্যাসে কি করা হয়, সে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট এইভাবে সাজাতে শিখবে কিন্তু। অর্থাৎ একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য যেমন আকার বা দৈর্ঘ্যের ভিত্তিতে সে বস্তুগুলোকে ধারাবাহিকভাবে সাজাতে পারবে। ওকে, এবং এখানে কিন্তু কোনো গোষ্ঠীবদ্ধের বিষয়টা থাকবে না কিন্তু। সেরিয়েশনে গোষ্ঠীবদ্ধের বিষয়টা থাকে না, থাকে একটা নির্দিষ্ট অর্ডারে সাজানো, সেটাকে আমরা বলি ক্রমবিন্যাস বা সেরিয়েশন কিন্তু। যেমন ছোট থেকে বড়, এটা কিন্তু মনে রাখবেন, আমি আবারও বলছি, এটা কিন্তু ক্রমবিন্যাস, অর্থাৎ সেই নির্দিষ্ট অর্ডারে সাজানো, কিন্তু কোনো গ্রুপিং করাটা কিন্তু সেরিয়েশনের মধ্যে নেই কিন্তু, বা একটা দলগতভাবে বা গোষ্ঠীবদ্ধভাবে করা সেটা থাকে না এখানে। ওকে, নেক্সট আমাদের আছে কি বলুন তো পরবর্তী ক্ষেত্রে, যে সংরক্ষণ ধারণা বা কনজারভেশনের ক্ষেত্রে কি হয়? কনজারভেশনের ক্ষেত্রে বলা হয় যে আকৃতি বা বিন্যাস যদিও পরিবর্তন হয়, কিন্তু যদি পরিমাণ একই থাকে, তখন তাকে গোষ্ঠী বিভাগের সঙ্গে সম্পর্কিত নয়। যদি বুঝতে পারে যে আকৃতি আলাদা হতে পারে কিন্তু পরিমাণটা তো একই, তখন সেগুলোকে বলবে কিন্তু আমরা কনজারভেশন। এখানে যেমন ডট ডট দেওয়া আছে দেখুন,
এদের মাঝখানে স্পেসটা কম, কিন্তু এখানে স্পেস বেশি আছে, কিন্তু উভয় পক্ষে 5টি করে আছে। এই যে একটা কনসেপ্ট যে সমান সমান আছে, ওকে, অর্থাৎ পরিমাণ যদি একই থাকে এটা আইডেন্টিফাই করতে পারে, তখন তাকে বলবো কিন্তু আমরা আপনার যেটা কনজারভেশন জিনিস। কিন্তু এখানে কিন্তু আপনার গোষ্ঠীবদ্ধ করা হয় না। কি রকম জিনিস, যেমন ধরুন বলা হলো যে এখানে একটা জিনিস আছে, এখানে একটা জিনিস আছে, ওকে, এখানে একটা নির্দিষ্ট আকারে দেওয়া থাকলো, ওকে, যে আমার এখানে 4টে আছে, আবার এখানে আপনার দেওয়া থাকলো এইভাবে, কিন্তু এইখানেও, ওকে, এখানেও 4টে আছে, তো এটাতেও 4টা, এটাতেও 4টা, সমান সমান আছে। এই যে কনসেপ্টটা যদি হয় তখন তাকে বলা হবে যে তার মধ্যে কনজারভেশন বা সংরক্ষণ ধারণা তৈরি হয়েছে, অর্থাৎ সংখ্যাটা যে সমান বা পরিমাণটা সমান সেটা সে আইডেন্টিফাই করতে পেরেছে। ওকে, নেক্সট ডিকম্পোজিশনের ক্ষেত্রে কি হয় বলুন তো, যে একটা বড় আকৃতিকে সে বিভিন্ন অংশে ভাঙতে পারবে, কিন্তু অর্থাৎ একটা বড় জিনিসকে বিভিন্ন ছোট ছোট অংশে সে ভেঙে আবার নতুন করে করতে পারবে, বড় জিনিসকে ছোট অংশে করতে পারবে, এটা হচ্ছে বিভাজন। কিন্তু এখানেও কিন্তু কোনো গ্রুপিং বা গোষ্ঠীবদ্ধের বিষয়টা থাকে না, অর্থাৎ একটা বড় জিনিসকে বা বড় আকারকে যে অনেকগুলো ছোট ছোট আকারে যদি সে পরিণত করতে পারে, তখন সেই ক্যাপাবিলিটিকে বলা হয় ডিকম্পোজিশন ক্যাপাবিলিটি। এই ডিকম্পোজিশন ক্যাপাবিলিটি থেকে কোনো প্রশ্ন আজ পর্যন্ত আসেনি, কিন্তু বাকিগুলো থেকে এসেছে। সব থেকে বেশি প্রশ্ন সিরিজে এসেছে কিন্তু এই ক্লাসিফিকেশন থেকেই কিন্তু এসেছে। ওকে, সেই কারণে এই প্রশ্নটি আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি। নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাই আমাদের 15 নম্বর প্রশ্নে। একটি ত্রিভুজ আঁকার জন্য সম্ভাব্য বাহুগুলোর দৈর্ঘ্য কোনটি হতে পারে? একটা ত্রিভুজ আঁকতে চাই, তার জন্য বাহুগুলোর দৈর্ঘ্য কি কি হতে পারে? এই দৈর্ঘ্যগুলো দেওয়া আছে, কোনটি সঠিক উত্তর আপনাকে আইডেন্টিফাই করতে হবে। দেখুন এখানে প্রশ্নটা অনেক সোজা দিয়েছে, পরীক্ষার হলে এমন দেবে, রোমান নম্বরে 1 2 3 4 দিয়ে দেবে আপনাকে, তারপরে প্রতিটি বাহু দেবে এবং কোন কোনগুলোর সাহায্যে আমরা বাহু মানে ত্রিভুজ আঁকতে পারবো সেইগুলোকে আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ যদি 4টে থাকে 4টাকে আপনাকে কাউন্ট করে দেখতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কিভাবে বুঝতে পারবো বাহু দেখে। দেখুন ত্রিভুজ আঁকার একটা শর্তই হচ্ছে ত্রিভুজের 3টে বাহুর মধ্যে যেটা বৃহত্তম বাহু, সেই বৃহত্তম বাহু অপেক্ষা বা বৃহত্তম বাহু বাদ দিয়ে অপর যে দুটো বাহু আছে তাদের যোগফলটা বৃহত্তম বাহু থেকে যদি বেশি হয়, ওকে, অর্থাৎ যেটা বড় বাহু তার থেকে যে ছোট বাহু দুটো আছে, ছোট ছোট যে দুটি বাহু আছে এদের যোগফলটা কি হবে, যে বড় বাহুটা আছে তার থেকে কিন্তু বেশি যদি হয় তবেই ত্রিভুজটা আঁকা যাবে। কিন্তু যেমন প্রথম অপশনে দেখুন বড় বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, বাকি দুটো 3 সেন্টিমিটার করে আছে, অর্থাৎ এদের যোগফল কত, 3 আর 3 6, তাহলে এখানে 6 ইকুয়ালস টু 6, 6 বেরিয়ে গেল সমান সমান, তাহলে এটা দিয়ে আমরা ত্রিভুজ আঁকতে পারবো না কিন্তু। ওকে, দ্বিতীয় দেখুন এখানে মধ্যে সব থেকে বড় বাহুর দৈর্ঘ্য কত আছে, 6.3 সেন্টিমিটার, বাকি যে দুটো ছোট বাহু আছে এদের সমষ্টি যদি আমরা বের করতে যাই, একটা হচ্ছে 5.9, একটা হচ্ছে কিন্তু 4.6, কিন্তু যোগ করলে হবে 9 6 15 5, হাতে থাকে 1, 5 আর 4 9 আর 1 10, 10.5, কিন্তু বড় বাহুর দৈর্ঘ্য কত ছিল আমাদের 6.3, তাহলে এটা কি এই দুটো সমষ্টিটা কি হচ্ছে বড় বাহুর থেকেও বেশি, তাহলে এটা দ্বারা আমরা ত্রিভুজ আঁকতে পারবো। অপশন বি এই সঠিক উত্তর হবে। বাকিগুলোকে দেখুন, বাকিগুলোতেও পারবো না কিন্তু আমরা। খেয়াল করে দেখুন অপশন সি, এখানে সেন্টিমিটার এখানে মিলিমিটার আছে, তাহলে এটাকে যদি সেন্টিমিটার করতে চাই তাহলে এর সাথে 10 গুণ করতে হবে। তো 10 গুণ করলে আমরা পাবো কত না 65 মিলিমিটার আমরা পাবো। কত পাবো? 65 মিলিমিটার পাবো কিন্তু। ওকে, বড় বাহুর দৈর্ঘ্য কত আছে 105 মিলিমিটার, অপরটা ছোট বাহু কত আছে 39, তাহলে 39 এবং 65 কে আমরা যোগ করি, আমরা যোগ করে কি পাবো না 4 আর 5 9 5 14 4, হাতে থাকে 1, 6 3 9 1 10, 104 মিলিমিটার পেলাম। কিন্তু বড় বাহুটার দৈর্ঘ্য কত আছে 105 আছে, অর্থাৎ বড় বাহুটারই দৈর্ঘ্য বেশি এদের সমষ্টি অপেক্ষা। কিন্তু হওয়া উচিত ছিল একটু উল্টোটা, তাহলে আঁকা যেত। তাহলে এটা দ্বারা আঁকা যাবে কি, এটা দ্বারাও আমরা আঁকতে পারবো না কিন্তু। অপশন ডি তে দেখুন বড় বাহুর দৈর্ঘ্য 9.3, এই দুটোকে যদি যোগ করি আমরা কত হবে, এই 5 এবং এই 3 যোগ করলে হবে 8, আর এই 5 এবং 3 যোগ করলে হবে 8, 8.8 সেন্টিমিটার পাচ্ছি যোগ করে। কিন্তু বড় বাহুর দৈর্ঘ্যটা কি এর থেকেও বেশি, কিন্তু এদের যোগফল থেকেও বড় বাহুর দৈর্ঘ্যটা বেশি কিন্তু, তাই এটা দ্বারা আমরা ত্রিভুজ আঁকতে পারবো না। তাহলে একমাত্র আমরা ত্রিভুজ আঁকতে পারছি কিন্তু অপশন বি দ্বারাই। তাহলে কোনটি ত্রিভুজ আঁকা যাবে, অপশন বি ইজ দ্য রাইট আনসার। আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছেন যে কিভাবে একটা ত্রিভুজ আমরা আঁকতে পারি কিন্তু, নাকি। 16 নম্বর প্রশ্নে চলে যায়, কি বলেছে দেখুন, যে 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ঘনকের সবগুলি তল রং করা হয়েছে। একটি ঘনকের কয়টি তল থাকে, একটি ঘনকের 6টি তল থাকে কিন্তু, নাকি ক্লিয়ার। এবার তাদেরকে আমরা 1 ঘন সেন্টিমিটার আয়তনের ছোট ঘনকে কাটা হয়, তাহলে কতগুলি 1 সেমি ঘনকের ঠিক একটি তলে রং করা থাকবে, একটি তলে রং করা থাকবে। খেয়াল করে দেখুন এটা যদি ঘনকের একদিকের তল হয়, ওকে, তো এখানে আমরা এটা পুরোটা 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, কিন্তু এটা যখন 1 সেন্টিমিটারের বক্সে যদি আমরা ভাঙতে চাই কিন্তু, তাহলে এইভাবে হবে কিন্তু প্রতিটা 1 সেন্টিমিটার করে আছে, এগুলো 1 সেন্টিমিটার, আবার এই দিক থেকেও হবে 1 সেন্টিমিটার, নাকি একটা দুটো, সরি আর ছবিটা মার্ক না করবেন, জাস্ট জিনিসটা বোঝার চেষ্টা করুন। তো এই যে আছে এগুলো যদি সবগুলো রং করি, খেয়াল করে দেখুন এটা তো একটা তল, তো এই তলের অপর পৃষ্ঠে যদি বলি তাহলে
এইটা তো একটা ধার, এই ধার মানে কি এই পাশে যে তলটা আছে তাদেরও এই বক্সগুলোতে কালারিং করা থাকবে। তার মানে এই যে বক্সটা আছে আমরা পেলাম এই অংশটার কিন্তু দুটো তলে রং হয়ে গেল নাকি, এবং এই কর্নার গুলো তো আবার তিনটে করে তল হবে, এই তল নাকি তিনটে করে তল হবে, সেম টু সেম এই যে অংশগুলো এগুলোরও একটা দুটো তলে করে মানে রং করা থাকবে, এটারও আপনার দুটো তলে করে রং করা থাকবে এই সাইডটা, এবং এই সাইডটাও আপনার দুটো তলে করে রং করা থাকবে। মাঝখানে যে পড়ে থাকছে আপনার 1 2 3 4 5 6 7 8 9, এই যে নটি বক্স, এই নটি বক্স হচ্ছে বা আপনার একটা তল করে রং থাকবে। তাহলে একটা তলে আমরা কতগুলো 1 সেন্টিমিটারের বক্স পাচ্ছি, 1 ঘন সেন্টিমিটার বক্স পাচ্ছি যাদের একটা তল রং করা আছে 9টি। তাহলে ঘনকের তো 6টি তল, তাহলে 6 × 9 আমরা কতগুলো পাবো 54টি বক্স, মানে ঘনক এমন থাকবে যাদের ঠিক একটা তলে কিন্তু রং করা থাকবে। সঠিক উত্তর হয়ে যাবে তাই আমাদের অপশন বি। ওকে, তো এই ছিল আমাদের আজকের প্রশ্ন। ওকে, আশা করি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি আপনাদের কিছু রেকমেন্ডেশন থাকে যে এটা করতে হবে এই করতে হবে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেইভাবে কিন্তু ক্লাসগুলো আপনাদের করাবো কিন্তু। ওকে স্যার, আর যদি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান এই নাম্বারে কিন্তু আপনি আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন। এতক্ষণ যে আপনি ক্লাসটা দেখেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনি ভালো আছেন, আপনার পরিবারও খুব ভালো আছে। পরীক্ষার প্রিপারেশনের জন্য আমরা আপনাকে সব রকম ভাবে হেল্প করব, কিন্তু আপনাকে শুধু আপনার মানে হার্ড ওয়ার্কটা দিতে হবে কিন্তু। এবার টেটে আমরা কিন্তু টেট বা সিটেট হোক আমাদের টার্গেট থাকছে 130+ কিন্তু, এবং সেটা অর্জন করতে আমরা আপনাকে হেল্প করবোই করবো। ওকে, দেখা হচ্ছে আগামী ক্লাসে। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রচুর পরিমাণে পড়াশোনা করুন। টাটা বাই, থ্যাংক ইউ, জয় হিন্দ।